নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বর্তমানে এনআইসিএল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কবে থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে, কবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, কতটা ভ্যাকেন্সি আছে, যাবতীয় কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে আমি বলতে চাইছি যে তোমরা দেখো, এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বা এনআইসিএল, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আন্ডারটেকিং এর কোম্পানি বলা যেতে পারে। এখানে সিআইএন নাম্বারও এটা দেওয়া আছে। রেজিস্টার হেড অফিসের ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে কলকাতাতে। ঠিক আছে। তো এখানে বর্তমানে 500টা রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য বেরিয়েছে। 500 অ্যাসিস্ট্যান্টের জন্য এনআইসিএল এখন বর্তমানে রিক্রুটমেন্ট প্রসেস চালু করেছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম কবে থেকে চালু হয়েছে, সেটা হচ্ছে 18ই জুলাই 2026 থেকে রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন করার হচ্ছে 7ই আগস্ট 2026। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ কি লেখা আছে? পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 18ই জুলাই থেকে 7ই আগস্ট। প্রায় অনেকটাই দিন সময় আছে আবেদন করার। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তাড়াতাড়ি ফিল করে নিও। কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে যে 500টা ভ্যাকেন্সি আছে। যদি ফার্স্ট এক্সামের কথা বলে থাকি, দুটো ফেজে এক্সাম হবে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2, যেটাকে আমরা কাইন্ড অফ প্রিলিমস এক্সাম অ্যান্ড মেন্স এক্সাম বলতে পারি। তো প্রিলিমস এক্সাম যদি আমরা বলি বা ফেজ 1 এক্সামের কথা বলি, তাহলে সেটা 27শে আগস্টে কিন্তু ফেজ 1 এর এক্সাম হবে, কন্ডাক্ট হবে। ফেজ 2 এর কথা যদি বলি, 30 অক্টোবর 2026-এ ডেট দেওয়া আছে। এখানে একটা জিনিস দেখার খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি, যে লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 7ই আগস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিও কিন্তু 7ই আগস্ট কমপ্লিট হচ্ছে। ফেজ 2 কিন্তু, সরি, ফেজ 1 কিন্তু 27শে আগস্ট চালু হচ্ছে, মানে তোমাদের হাতে 19 থেকে 20 দিনের মাথায় টাইম পাচ্ছ তোমাদের প্রিপারেশন করার, এবং তোমাদের কিন্তু ফেজ 1 এর এক্সাম স্টার্ট হয়ে যাবে। এখনো পর্যন্ত ই কল লেটার যেটাকে বলে, বা কল লেটার বলে, অ্যাডমিট কার্ড কিন্তু এখনো ডাউনলোড করার কোনো অফিসিয়ালি নোটিফিকেশন আসেনি। খুবই নোটিফাইড লেখা আছে। আর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এই আহ, এই ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির যে এইচটিটিপি অফিসিয়াল ওয়েবসাইট, সেটাও এরা এখানে একটু দিয়ে দিয়েছে। তোমরা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতেও কিন্তু তোমরা গিয়ে আরো ডিটেলসে নোটিফিকেশনটা পড়তে পারো। আমি ওপর ওপর আজকের ডিটেলসে তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের কোনো ধরনের কনফিউশন না হয়। যদি স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি ওয়াইজ আমরা ভ্যাকেন্সি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি, এটা একটা কলাম বানিয়ে দিয়েছে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ আনরিজার্ভড, এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির কিন্তু ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই আমরা ডাব্লিউবি দেখবো, লাস্টের দিকে হবে আশা করছি। হ্যাঁ, তো এই যে ওয়েস্ট বেঙ্গল 28 নাম্বার সিরিয়াল আছে, যেখানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক্যালি বেঙ্গলি হবে। এখানে এসসি ক্যাটাগরি 9, এসটি ক্যাটাগরি 1, ওবিসি 13, ইডাব্লিউএস 4, ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে 19। টোটাল 46 জনের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। 46 কিন্তু খুব ভালো নাম্বার। তোমরা পড়াশোনা করে এটাকে কিন্তু অ্যাচিভ করতে পারো। তোমাদেরকে একটু স্টাডিটা ভালো করে করতে হবে, ঠিক আছে? এছাড়াও ব্যাকলগ কিছু কিছু ডিটেলস এখানে দিয়েছে, পিডাব্লিউবিডি
এই ধরনের ক্যান্ডিডেটদের জন্য, মানে ওভারঅল এখানে আনরিজার্ভ থেকে শুরু করে অল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু কিছু না কিছু ডিটেলস দেওয়া আছে। ব্যাকলগের জন্য বা পিডাব্লিউবিডির মধ্যে দুটো আছে, এরকম করে তোমরা কিন্তু দেখে নিও তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, সেই অনুযায়ী তোমরা কিন্তু সাবমিট করো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার আরেকটু নিচের দিকে যদি আমরা দেখি, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে তোমরা আদৌ কি এলিজিবল নাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা থাকছো না। এই ক্রাইটেরিয়া না ফিল করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল করতে পারবে না। তো প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ন্যাশনালিটি, যেখানে তোমাকে ইন্ডিয়া সিটিজেন হতে হবে, অথবা নেপালের হতে হবে, অথবা ভুটানের হতে হবে। এই তিনটে বোঝা গেল, খুব ইজি। তার সাথে সাথে তোমাকে সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা দিয়েছে সেটা তোমার এজ অ্যাজ অন 1/7/2026, মানে জুলাই মাসের 1 তারিখে, এই বছরে 2026 সালের জুলাই মাসের 1 তারিখে অনুযায়ী তোমার কিন্তু বয়স মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 30 বছর হতে হবে। 21 বছর মিনিমাম ফর অল ক্যান্ডিডেট, সেটা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হোক, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হোক, ওবিসি বা এসটি, সবার জন্য কিন্তু মিনিমাম এজটা সেম। ম্যাক্সিমাম এজ 30 ইয়ার্স, এটার মধ্যে কিছু কিছু এজ রিল্যাক্সেশন সমস্ত ডিপার্টমেন্টের তরফে থাকে। এখানেও এজ রিল্যাক্সেশন মানে কিছু ছাড় দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ক্যাটাগরি এদিকে দিয়েছে এবং ডান দিকে দেখো এজ রিল্যাক্সেশন দিয়েছে। ক্যাটাগরি এসসি এবং এসটির জন্য 5 বছরের ছাড় আছে, মানে কেউ যদি 30 ইয়ার্স হয়ে থাকে সে 35 ইয়ার্স পর্যন্ত ছাড় পাবে যদি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে সে পড়ে থাকে। ওবিসি ক্যাটাগরির মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট থাকে সে 3 বছরের ছাড় পাবে, মানে ওপরে 30 ইয়ার্স তো বটে, তার সাথে সাথে 3 ইয়ার্স 33 ইয়ার্স পর্যন্ত সে ছাড় পাবে। পিডাব্লিউবিডির জন্য কিন্তু সেরকম কিছু পিডাব্লিউবিডির জন্য কিন্তু যদি তুমি জেনারেল ক্যাটাগরি উইথ পিডাব্লিউবিডি থাকো তাহলে 10 ইয়ার্সের জন্য। পিডাব্লিউবিডি কিন্তু এসসি এসটির মধ্যে পড়ছো তাহলে 15 ইয়ার্সের জন্য, এবং পিডাব্লিউবিডি ওবিসির মধ্যে পড়ছো তাহলে কিন্তু 13 ইয়ার্সের জন্য তুমি ছাড় পাবে। তো এগুলো একটু তোমরা দেখে নিও। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে সেরকম কিছু ক্রাইটেরিয়া রাখেনি এরা, খুব ভালো একটা জিনিস বলে দিয়েছে যে ক্যান্ডিডেট কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানের জন্য এই পদের জন্য আবেদনের যোগ্য হচ্ছ। আরেকটু যদি নিচের দিকে আসি, এখানে অনেক বড় নোটিফিকেশন, আমি এত ডিটেলসে যাব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা চাইলে এই নোটিফিকেশনটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে তোমরা কিন্তু ফিল করতে পারো অ্যাপ্লিকেশন ফর্মটা। এখানে কিছু গাইডলাইন্স দিয়েছে, আমি আরেকটু ডিটেলসে বলার জন্য নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে এখানে সিলেকশন প্রসিডিওর লেখা আছে, যেটা আমি আগেও বলেছি যে এখানে দু ধরনের ফেজ আছে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2। ফেজ 1 মানে হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা অনলাইনে হবে অবভিয়াসলি, আর ফেজ 2 হচ্ছে মেন্স এক্সামিনেশন, যেটাকে বলছে ফেজ 2। প্রিলিমিনারি এক্সামিনেশনে 3টে সাবজেক্ট আছে বা 3 ধরনের টেস্ট হবে, ইংলিশ, রিজনিং অ্যাবিলিটি, আমি একটু তাড়াতাড়ি করে ফেললাম, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। টাইপ অফ টেস্ট তিনটেরই কিন্তু অবজেক্টিভ টাইপ হবে, ঠিক আছে, তাই আমি একটাই হাইলাইট করলাম। নাম্বার অফ কোয়েশ্চেন 30 করে কোয়েশ্চেন থাকবে, 35 কোয়েশ্চেন থাকবে রিজনিং এর জন্য, অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথস বলতে পারো, তার জন্য তোমার 35 কোয়েশ্চেন থাকবে। মার্কসও কিন্তু সেইভাবেই দেয়া আছে, নাম্বার অফ মার্কস 30, 35, 35, ঠিক আছে। তো টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 100 অ্যান্ড টোটাল নাম্বার অফ মার্কস কিন্তু 100 হবে, মানে 100তে পরীক্ষা হবে। যেখানে ডিউরেশন ফর ইচ টেস্ট তুমি দেখতে পাচ্ছ 20 মিনিটস ফর ইংলিশ, 20 মিনিট ফর রিজনিং অ্যাবিলিটি, অ্যান্ড 20 মিনিটস ফর
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। টোটাল 1 ঘন্টা পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ইংলিশেই তোমাকে পরীক্ষা দিতে হবে। আর রিজনিং অ্যাবিলিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড তুমি কিন্তু ইংলিশ বা হিন্দি যে কোনো দুটো ভাষা সিলেক্ট করে কিন্তু এক্সাম দিতে পারো। এবার চলে আসি মেন্স এক্সামের কথা। মেন্সেও কিন্তু টেস্ট অফ রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড টেস্ট অফ কম্পিউটার। এখানে একটা অ্যাড করেছে, কম্পিউটার টেস্টটা কিন্তু অ্যাড করেছে। কম্পিউটার জন্য 40 মার্কসের কম্পিউটার টেস্ট হবে, ম্যাক্সিমাম 40 মার্কসেরই থাকবে। মার্কস টোটাল 15 মিনিট দেওয়া হবে তোমাকে, এবং তুমি বাইফার্কেশনটা এখান থেকে কিন্তু তুমি দেখতে পারো সবকটা বিষয়ে কি কি পরীক্ষা হবে। সবগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, তাই তোমাদের ঘাবড়ানোর একদম দরকার নেই। কিন্তু হ্যাঁ, তোমাদের কিন্তু ফুটিয়ে পড়তে হবে, পুরো ডিটেলসে নোটস বানিয়ে এক এক করে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টগুলো খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট: রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস। তোমরা সাধারণত ব্যাংকের পরীক্ষাতে তোমরা এটা দেখতে পাবো যে এই ধরনের যে প্যাটার্নটা ফলো করা হয়ে থাকে। যদি কেউ ব্যাংকের এক্সাম দিয়ে থাকো, রিজনিং থাকে, ইংলিশ থাকে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকে, জেনারেল অ্যাওয়ারনেস থাকে, অ্যান্ড কম্পিউটার থাকে। তো তুমি বলতে পারো যে এটা যেহেতু অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পরীক্ষা, তাই আমার মতে এটা মনে হচ্ছে যে যে কোনো ধরনের ব্যাংকের যে ক্লারিক্যাল পোস্ট, সেই পোস্টের মতনই পরীক্ষার প্যাটার্ন হচ্ছে, মোটামুটি সেম। ঠিক আছে, তো তারপরে কি কি ডকুমেন্টস কম্পালসারি সেখানে দেখো: ভ্যালিড কল লেটার, ফটো আইডেন্টিটি প্রুফ একটা লাগবে, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা তুমি এখানে যেটা লিখে দিচ্ছে অরিজিনাল বিয়ারিং এক্স্যাক্টলি দ্য সেম নেম অ্যান্ড আদার ইনফরমেশন সেম থাকতে হবে, নাম সেম থাকতে হবে। এবং কল লেটারে অ্যাপ্লিকেশন ফর্ম বা কল লেটার যেটা থাকবে সেখানের সাথে কিন্তু আইডেন্টিটি প্রুফের সমস্ত ডিটেলস কিন্তু ম্যাচ হওয়া চাই। আর 3 নম্বর পয়েন্ট বলছে ফটোকপি অফ দ্য অ্যাবাভ ফটো আইডেন্টিটি প্রুফ, যেন একটা ফটোকপি জেরক্স করে নিয়ে যাও এক্সামিনেশন সেন্টারে যখন তোমরা যাবে পরীক্ষা দিতে, তখনকার এটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো আরেকটু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এক্সাম কিন্তু ফেজ 1 ফেজ 2 অনুযায়ী হবে, বাট এখানে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। মানে তুমি যে স্টেটের এগেনস্টে তুমি পরীক্ষা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের থেকে পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমাকে বাংলা তোমাকে জানতেই হবে। ঠিক আছে, তো সেই টেস্টে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের সময় কি কি ধরনের কোনো তোমার কাছে টেস্ট বা ইন্টারভিউ বা ডকুমেন্টস থাকতে হবে পরীক্ষাতে, সেখানে বলে দিয়েছে যে প্রিন্ট আউট থাকতে হবে, প্রিন্ট আউট অফ দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, কল লেটার ফর রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য, আইডেন্টিফাই ভেরিফিকেশন করাতে হবে। এগুলো তোমরা এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ধীরে সুস্থে সমস্ত কিছু পড়ে কিন্তু তোমরা দেখতে পারো, অথবা পিডিএফটা ডাউনলোড করে নিজের মতন করে পড়ে দেখতে পারো। কিন্তু একটা কথা মাথায় রেখো যে 21 বছর বয়স তোমার মিনিমাম হতেই হবে এক্সামে ক্রাইটেরিয়া অনুযায়ী, আর 30 ইয়ার্স তোমার ম্যাক্সিমাম হতে হবে। স্পেশাল কিছু ক্ষেত্রে ছাড় আছে। এখানে কিছু এক্সাম সেন্টারে এরা দিয়ে দিয়েছে, এগুলো তোমরা চেক করে নিও। আমি আর একটু নিচের দিকে যাচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। হ্যাঁ, এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমি পেলাম, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। যাবতীয় তথ্য এখানে এরা দিয়ে দিয়েছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব কমপ্লিট করার। তো ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এসসি এসটি, পিডাব্লিউবিডি অ্যান্ড এক্স সার্ভিস, ইডাব্লিউ এক্স সার্ভিসম্যান, এদের জন্য কিন্তু নীল, কোনো ধরনের পয়সা কিন্তু ফিস কিন্তু এরা নিচ্ছে না। অল ক্যান্ডিডেট আদার দেন, এইগুলো সমস্ত ক্যান্ডিডেট যারা এই সমস্ত এসসি এসটি, পিডাব্লিউবিডি অ্যান্ড এক্স সার্ভিসম্যানের মধ্যে পড়ছেন না, তাদের জন্য কিন্তু 850 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে উইমেনদের জন্য ছেড়ে দেওয়া হয়, মহিলাদের জন্য ছাড় থাকে অ্যাপ্লিকেশন ফি, বাট এখানে কিন্তু সেরকম কিছু দেয়নি। এখানে অ্যাপ্লাই করাটা খুবই সোজা ব্যাপার। তোমরা যদি চাও যে আমি একটা ডিটেলস অ্যাপ্লিকেশন প্রসেস কি করে হয় সেটার উপরে ভিডিও আনি, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও যে হাউ টু অ্যাপ্লাই প্রসেস কিভাবে করতে হবে, আমি সেখানে ফুল ডিটেলসে দিয়ে দেবো।
অথবা আমি ভাবছি যে একটা ডিটেলস ভিডিও এর উপরে নিয়ে আসি, ঠিক আছে, যাতে তোমাদের ফর্ম ফিল করতে সুবিধা হয়। আর ইম্পর্টেন্ট ডেট হচ্ছে 18ই জুলাই থেকে শুরু হয়ে গেছে। আজকে আই থিঙ্ক 20-21 তারিখ, 22-এর মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে, বা 21-এর মধ্যে আপলোড হয়ে 22-এর মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো 7ই আগস্ট পর্যন্ত টাইম আছে, তোমরা এটা দেখে কিন্তু ধীরে সুস্থে অ্যাপ্লিকেশন করো। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট ওরা দিয়ে দিচ্ছে, সেখানে ক্লিক করলে তোমরা পাবে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম সব পেয়ে যাবে, ওখান থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে কিছু কিছু ফটোগ্রাফ অফ ইমেজের ডাইমেনশন দেওয়া আছে, এগুলো তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, আমি জাস্ট একটু হাইলাইট করে দিলাম। আর বিশেষ কিছু এখানে ডিটেলস সেরকম কিছু নেই, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন অ্যান্ড হ্যান্ড রিটেন ডিক্লারেশনও দিতে হবে সেখানে। সেগুলো করার জন্য যে যে ক্রাইটেরিয়া সেগুলো এখানে লেখা আছে, তোমরা এগুলো একটু দেখে নিও। ডকুমেন্ট কি কি স্ক্যান করতে হবে সেটার ডিটেলস আছে, ঠিক আছে। যে ফাইল সাইজ তোমাদের হতে হবে স্পেসিফাইড অ্যাজ অ্যাবাভ, ঠিক আছে, যেটা উপরে স্পেসিফাই করা আছে। যেমন এখানে যদি আমি বলি যে ব্ল্যাক ইঙ্ক পেনে তোমাদের সিগনেচারটা হতে হবে, ডাইমেনশন হতে হবে 140x60। এই ডাইমেনশন গুলো কি করে করতে হবে, বা ফর্ম ফিল কি করে করতে হবে, ফটো আপলোড কি করে করতে হবে, সেই সম্পর্কে ভিডিও চাইলেও বলেও আমি একটা ছোট্ট করে ভিডিও কিন্তু আপলোড করে দেবো। ব্যাস, এখানে বিশেষ কিছু নয়। তো বন্ধুরা, আজকের মতন এটুকুনি থাকলো আমার তরফ থেকে। যদি তোমাদের কোনো কিছু ইম্পর্টেন্ট জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব সেটার খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এটার পিডিএফ ভার্সন পেয়ে যাবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের যে লিংক আছে সেটা পেয়ে যাবে। আর ছোট্ট করে, তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সাথে সাথে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার প্রথম তোমাদের কাছে আনার চেষ্টা করে থাকি। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে, আবার একই জায়গাতে। টাটা।